আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা মাইক্রোপ্রসেসরের অজানা জগতে একটা দারুণ জুম ইন জার্নি করতে যাচ্ছি। অনেকেই ভাবেন সিলিকন চিপ মানেই ভীষণ জটিল আর ভীতি জাগানিয়া কিছু একটা, তাই না? কিন্তু আজ আমরা দেখব এই ছোট্ট জিনিসটা আসলে কতটা লজিক্যাল আর গোছানো একটা মেশিন। চলুন এর পেছনের বিজ্ঞানটা একদম জলের মতো সোজা করে বুঝে নিই। আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকের এই যাত্রায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে মাইক্রোপ্রসেসরের সাথে একটু পরিচয় পর্ব সেরে নেব, তারপর উকি দেব সিলিকন মস্তিষ্কের একদম ভেতরে, এরপর মেমোরি আর স্টোরেজের বেসিক ধারণা, তারপর প্রসেসরের বিখ্যাত 3 সাইকেল ড্যান্স, আর সবশেষে জানব এর মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আমাদের প্রথম পর্ব মাইক্রোপ্রসেসরের সাথে পরিচয়। একটা মজার ব্যাপার কি জানেন? কম্পিউটার হার্ডওয়্যারের ইতিহাসে কিন্তু কখনো কোনো মিনি পর্যায় ছিল না, একদমই না। ১৯৬০-এর দশকের শেষের দিকে প্রসেসরগুলো তৈরি হতো বিশাল আকৃতির সব আলাদা উপাদান দিয়ে। সেখান থেকে ১৯৭০-এর দশকের শুরুতে সোজা এক লাফে চলে আসে ইন্টিগ্রেটেড মাইক্রোচিপ। মাঝখানে কোনো ছোট বা মিনি ভার্সন আসার সুযোগই পায়নি। এখন প্রযুক্তির দুনিয়ায় মাইক্রোকম্পিউটার, মাইক্রোপ্রসেসর আর মাইক্রোকন্ট্রোলার, এই 3টি শব্দ নিয়ে বেশ একটা কনফিউশন তৈরি হয়। চলুন ব্যাপারটা ক্লিয়ার করি। খুব সহজে বললে মাইক্রোকম্পিউটার হলো আস্ত একটা সিস্টেম, যেখানে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট সব থাকে। আর মাইক্রোপ্রসেসর, এটা হলো সিলিকনের তৈরি জাস্ট একটা চিপ, যা মূলত এই পুরো ধাঁধার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ সিপিইউ হিসেবে কাজ করে। অন্যদিকে মাইক্রোকন্ট্রোলার হলো এমন একটা ব্যবস্থা যেখানে প্রসেসর, মেমোরি আর ইনপুট আউটপুট সবকিছু একটা মাত্র সিলিকন প্যাকেজেই প্যাক করা থাকে। তবে আমাদের আজকের মূল ফোকাস কিন্তু কেবল ওই মাইক্রোপ্রসেসরের দিকেই। আরও একটু স্পেসিফিকভাবে বললে, মাইক্রোপ্রসেসর হলো এমন একটা ডিভাইস যাকে আমরা নিজেদের মতো প্রোগ্রাম করতে পারি। এর কাজ খুব সিম্পল। বাইরে থেকে ডেটা বা নাম্বার নেবে, মেমোরিতে আগে থেকে সেভ করা ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলোর ওপর গাণিতিক বা লজিক্যাল অপারেশন চালাবে এবং সবশেষে একটা নতুন রেজাল্ট বা ফলাফল আমাদের হাতে ধরিয়ে দেবে। ব্যাস। তবে সত্যি বলতে এই শক্তিশালী চিপের দুনিয়া সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা নেই। এর দৃষ্টিভঙ্গি একেবারে সংকীর্ণ। আমাদের ভাষা, বর্ণমালা এসবের কিছুই সে বোঝে না। সে কেবল চেনে 0 আর 1, অর্থাৎ বাইনারি সংখ্যা। এই বিটগুলোকে সে একসাথে গুচ্ছ বা ওয়ার্ড হিসেবে নেয়। যেমন ইন্টেল ৮০৮৫ বা একদম শুরুর দিকের প্রসেসরগুলো ৮ বিটের ওয়ার্ড নিয়ে কাজ করত। মানে এরা একসাথে ঠিক ৮টা বিট প্রসেস করতে পারত। চলুন এবার চলে যাই আমাদের দ্বিতীয় পর্বে, সিলিকন মস্তিষ্কের ভেতরে। এই ব্লক ডায়াগ্রামের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এটা খুব সুন্দর করে পুরো ডেটা ফ্লো বা প্রবাহটাকে আমাদের চোখের সামনে তুলে ধরছে। বাইরের দুনিয়া থেকে ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা সোজা প্রসেসরে ঢুকছে। এরপর প্রসেসের মেমোরির সাথে তথ্যের আদান প্রদান করে হিসাব নিকাশ সারছে। আর শেষে আউটপুট ডিভাইসের মাধ্যমে রেজাল্টটা আমাদের কাছে চলে আসছে। যে কোনো মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেমের একদম বেসিক কাঠামো কিন্তু এটাই। এবার যদি আমরা প্রসেসরের ভেতরে আরেকটু জুম ইন করি, তাহলে এর মূল 3টে অংশ দেখতে পাব। যোগ বিয়োগ বা লজিকের কাজগুলো সামলায় এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। কাজ চলাকালীন ডেটাগুলোকে টেম্পোরারি ধরে রাখার জন্য আছে রেজিস্টার অ্যারে। আর এই পুরো ট্র্যাফিক, মানে মেমোরি থেকে ডেটা কখন আসবে, কোথায় যাবে, এসব একদম নিখুঁতভাবে কন্ট্রোল করার জন্য রয়েছে কন্ট্রোল ইউনিট। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, মেমোরি এবং স্টোরেজের ধারণা। মাইক্রোপ্রসেসরকে যদি আমরা একজন শেফ বা বাবুর্চি হিসেবে কল্পনা করি, তাহলে মেমোরি হলো তার রান্নাঘরের প্যান্ট্রি বা ভাড়ার ঘর। কোনো রান্না শেষ করতে গেলে এই ভাড়ার ঘর থেকেই তাকে সব রেসিপি আর উপকরণ জোগাড় করতে হয়। এই প্যান্ট্রি আবার দুটো অংশে ভাগ করা। একটা হলো রম বা রিড অনলি মেমোরি, এখানে রেসিপিগুলো একদম স্থায়ীভাবে লেখা থাকে, যা কখনো বদলায় না। আরেকটা হলো র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হলো শেফের রান্নার টেবিলের মতো একটা অস্থায়ী কাজের জায়গা। প্রসেসর কাজ করার সময় এই র্যাম থেকে ডেটা পড়ে আর কাজের রেজাল্টটা সাময়িকভাবে এখানেই লিখে রাখে। এখন স্ক্রিনে থাকা এই মেমোরি ম্যাপটা খেয়াল করুন। এটা মূলত প্রতিটি বাইট ডেটার জন্য একটা সুনির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেস ঠিক করে দেয়। হেক্সাডেসিমাল সিস্টেমে 4টে 0 থেকে শুরু করে 4টে এফ বা এফএফএফএফ পর্যন্ত এই বিশাল অ্যাড্রেস রেঞ্জটা বিভিন্ন চিপের মধ্যে ভাগ করে দেওয়া থাকে। এর ফলে প্রসেসরকে আর হাতড়ে বেড়াতে হয় না। সে একদম নির্ভুলভাবে জানে সিস্টেমের ঠিক কোন ঠিকানায় তার প্রয়োজনীয় নির্দেশগুলো রাখা আছে। এবার আমরা দেখব সবচেয়ে আকর্ষণীয় অংশ, পর্ব 4, 3 সাইকেল ড্যান্স বা 3 ধাপের চক্র। হার্ডওয়্যারের ভেতর প্রাণ ভোমরা লুকিয়ে আছে কিন্তু এই জাদুকরী 3 ধাপের চক্রেই। কাজটা কিভাবে হয়? প্রথমে প্রসেসর মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন বা নির্দেশনা নিয়ে আসে।
যাকে আমরা বলি ফ্যাচ করা। এরপর সে ওই নির্দেশনার মানে বোঝার চেষ্টা করে, নিজের ভাষায় অনুবাদ করে নেয়। এটা হলো ডিকোড করা। আর সবশেষে সে অনুযায়ী গাণিতিক বা লজিক্যাল কাজটা করে ফেলে, যাকে বলে এক্সিকিউট। যতক্ষণ পর্যন্ত সব ইনস্ট্রাকশন শেষ না হচ্ছে, ঠিক একটা নাচের মতো এই ছন্দময় চক্রটা অবিরত চলতেই থাকে। আমাদের জুম ইন জার্নির একদম শেষ গন্তব্যে চলে এসেছি আমরা। পর্ব 5, মেশিন ল্যাঙ্গুয়েজ বা যন্ত্রের ভাষা। একটা 8 বিটের মাইক্রোপ্রসেসরে 0 আর 1-এর কম্বিনেশন করে সর্বোচ্চ 256টা সম্ভাব্য প্যাটার্ন তৈরি করা সম্ভব। কিন্তু মজার ব্যাপার হলো 8085 প্রসেসরটি তার ইনস্ট্রাকশন সেট তৈরি করতে এর মধ্যে মাত্র 246টা নির্দিষ্ট প্যাটার্ন ব্যবহার করে। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো এই 246টা প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা কিছু নয়। এগুলো আসলে মাত্র 74টা ইউনিক নির্দেশনারই ভিন্ন ভিন্ন গাণিতিক রূপ। আর এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে যে প্রোগ্রামাররা কিভাবে এই বাইনারির কঠিন জগৎটাকে আমাদের জন্য এতটা সহজ করে দিয়েছেন। সত্যি বলতে মানুষের পক্ষে 0 আর 1-এর এত লম্বা লাইন মনে রাখাটা তো এক প্রকার অসম্ভব ব্যাপার। তাই তারা হেক্সাডেসিমেল আর নেমোনিক বা সাংকেতিক কোডের সাহায্য নিলেন। উদাহরণটা দেখুন, বাইনারির ওই খটমটে 00111100 কোডটাকেই হেক্সাডেসিমেলে লেখা হচ্ছে 3C, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে INRA, যার মানে হলো অ্যাকিউমুলেটরের মান 1 বাড়িয়ে দাও। এটা প্রসেসরের জন্য একদম নিখুঁত একটা রেসিপির মতোই কাজ করে। অবশ্য একদম শুরুর দিকের প্রোগ্রামারদের জন্য এই কাজটা কিন্তু মোটেও এত সহজ ছিল না। তখন তাদের রীতিমতো হাত দিয়ে লিখে লিখে প্রতিটি অ্যাসেম্বলি কোডকে হেক্সাডেসিমেল কোডে কনভার্ট করে মেমোরিতে ঢোকাতে হতো। ভাবা যায়? একে বলা হতো হ্যান্ড অ্যাসেম্বলি। ভাগ্যিস পরবর্তীতে অ্যাসেম্বলার নামের বিশেষ সফটওয়্যার প্রোগ্রামের উদ্ভাবন হয়েছিল, যা এই অনুবাদের পুরো কাজটাকে একেবারে স্বয়ংক্রিয় বা অটোমেটেড করে দেয়। সেই 8085 প্রসেসর থেকে শুরু করে আজকের আধুনিক প্রসেসর, মাঝখানের এই সময়টায় প্রযুক্তির বিকাশ ঘটেছে একেবারে অবিশ্বাস্য গতিতে। আজকে একটা ছোট্ট প্রসেসর চিপের ভেতর বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর বসানো সম্ভব হচ্ছে, যা কয়েক দশক আগেও ছিল কল্পনার বাইরে। কিন্তু আজকের এই বিশ্লেষণের শেষে একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন রেখে যেতে চাই। প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে যখন এই চিপগুলো ছোট হতে হতে একদম পরমাণুর কাছাকাছি, অর্থাৎ পদার্থবিজ্ঞানের চরম সীমায় গিয়ে ঠেকবে, তখন আসলে কি হবে? কম্পিউটিংয়ের ভবিষ্যৎ কি ওখানেই আটকে যাবে, নাকি আমরা সম্পূর্ণ নতুন কোনো যুগে প্রবেশ করব? এই প্রশ্নটার উত্তর খোঁজার আমন্ত্রণ জানিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।